ওয়েলকাম স্টুডেন্টস। টুডেস টপিক, আজকের টপিক হচ্ছে সিন্ধু সভ্যতা পার্ট 1। সিন্ধু সভ্যতা একটা বিশাল বড় চ্যাপ্টার। এখানে অনেক মাইনিউটলি পড়তে হয়, ডিটেইলড ওয়েতে পড়তে হয়, তাই আমরা এই চ্যাপ্টারটাকে দুভাগে ভাগ করে নিয়েছি। আজকে পার্ট 1 অ্যানালিসিস করব, বা পার্ট 1 ক্লাসটি আমি আজকে কন্ডাক্ট করব, এবং তারপর ধীরে ধীরে নেক্সট পার্ট নেক্সট ডেতে করব। তো চলো, ফার্স্ট অফ অল যেটা আমরা জানি, আমরা ফার্স্ট অফ অল সেশনে চলে যাই ডিরেক্টলি। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, একে সিন্ধু সভ্যতাও বলা হয়। ইন্দাস কথার অর্থ হচ্ছে সিন্ধু। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন মানে সিন্ধু অববাহিকার বা উপত্যকার সভ্যতা। যেহেতু মেইনলি সিন্ধু নদ এবং তার যে উপনদীগুলো রয়েছে, 5টি উপনদীগুলো রয়েছে, সেই উপনদীগুলোর তীরবর্তী অঞ্চলে এই সভ্যতার বিস্তার ঘটেছিল মেইনলি বলছি, কিন্তু এর বাইরে ছিল না সেটা আমি কিন্তু বলছি না, বা টেকেন ফর গ্রান্টেড বলে নেওয়া যাবে না, কারণ এর বাইরেও ছিল। যেমন উত্তরপ্রদেশের গাজিয়াবাদে, হিন্ডনের কাছে এবং দাইমাবাদ, এগুলো কিন্তু আলাদা আলাদা রিভার। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন হলেও এগুলো কিন্তু সিন্ধু নদী বা এর উপনদীগুলির পাশে ছিল না। সো ফার্স্ট অফ অল দেখো, আমরা এর টাইম ফ্রেম জানবো যে ঠিক কোন সময়ে এই সভ্যতা বা সিন্ধু সভ্যতা এটা প্রসার লাভ করেছিল বা এটা বিস্তৃতি লাভ করেছিল। মোস্ট অ্যাকসেপ্টেড পিরিয়ড, ঐতিহাসিক বা ইতিহাসগত দিক দিয়ে কিন্তু বিতর্ক রয়েছে, তবে সবচেয়ে বেশি অ্যাকসেপ্টেড পিরিয়ড যেটা হচ্ছে 2500 খ্রিস্টপূর্ব 2500 থেকে খ্রিস্টপূর্ব 1750, এই যে টাইম ফ্রেম বা এই যে সময়কাল, এই সময়কালই হচ্ছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের সময়কাল। তবে যদি প্রশ্ন করা হয় যে আজ থেকে প্রায় কত বছর আগে সিন্ধু সভ্যতার সূচনা হয়েছিল, তখন কিন্তু 2500 আনসার দিলে হবে না, কারণ 2500 হচ্ছে সেটা বিফোর খ্রিস্টের খ্রিশ্চান এরার আগে। তো খ্রিশ্চান এরা অলরেডি 2000 বছর হয়ে গেছে, তো তাহলে সেটা তখন হবে 4500 বছর। এই ব্যাপারটা একটু খেয়াল রাখবে। এবং আমরা এই যে আমরা জানি যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন হচ্ছে প্রোটো হিস্টোরিয়ান পিরিয়ড, অর্থাৎ সেই সময় লিখিত ইতিহাস ছিল না। তাহলে আমরা কি করে সেই সভ্যতার সময়কাল জানলাম? তার জন্য একটা বৈজ্ঞানিক প্রসেস রয়েছে, যেটা বলা হয় কার্বন ডেটিং। কার্বন 14 আইসোটোপের ডেটিং এর মাধ্যমে আমরা প্রাগৈতিহাসিক যুগের সময়কাল নিরূপণ করতে পারি। এবং জন মার্শাল, তোমরা ইনার নাম জানো, ইনি একজন বিখ্যাত প্রত্নতত্ত্ববিদ ছিলেন, ওয়াজ দ্য ফার্স্ট স্কলার। তিনিই প্রথম যিনি কিনা সিন্ধু ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বা সিন্ধু সভ্যতা এই নামটি ব্যবহার করেন। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন এই নামটি বা সিন্ধু সভ্যতার নামকরণ বা নামটি প্রথম কে ব্যবহার করেন? জন মার্শাল। মনে রাখবে এটা। নেক্সট দেখো যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, এটাকে আমি অলরেডি বলেই দিয়েছি, এটা হচ্ছে প্রোটো হিস্টোরিক পিরিয়ড। প্রোটো হিস্টোরিক পিরিয়ড ব্যাপারটা একটু ক্লিয়ার হওয়া দরকার। আমরা জানি যে আমাদের সমগ্র যে ইতিহাস, সেটাকে যদি আমরা ভাগ করি, তাহলে 3 ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগটি হচ্ছে প্রি হিস্টোরিক পিরিয়ড, সেকেন্ড পার্ট হচ্ছে প্রোটো হিস্টোরিক পিরিয়ড, এবং তারপর রয়েছে কি হিস্টোরিক্যাল পিরিয়ড। এই প্রি হিস্টোরিক পিরিয়ড, এখানে কোনো রিটেন স্ক্রিপ্ট বা রাইটিং লেখা তখন আবিষ্কৃত হয়নি, কিন্তু হিস্ট্রিক্যাল পিরিয়ডে কিন্তু লেখা চলে এসেছে। আর প্রোটো হিস্টোরিক পিরিয়ড হচ্ছে একটা বাফার পিরিয়ড বলতে পারো, যেটা কিনা ট্রানজিশন পিরিয়ড বলতে পারো, অর্থাৎ শিফটিং 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 ফ্রম নো রাইটিং, লেখা না থেকে লেখার লিখিত ঐতিহাসিক যে সময়কাল, সে তার শিফটিং এর ফেজ হচ্ছে প্রোটো হিস্টোরিক। এবং এই হরপ্পান সিভিলাইজেশন বা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বা সিন্ধু সভ্যতা যাই বলো, এটা হচ্ছে এই প্রোটো হিস্টোরিক পিরিয়ডের। অর্থাৎ প্রি হিস্টোরিক পিরিয়ড, এর আগের যে হিস্ট্রি তার কোনো তখন লেখা আবিষ্কৃত হয়নি, এবং হিস্টোরিক্যাল পিরিয়ডে কিন্তু লেখা আবিষ্কৃত হয়েছে। প্রোটো হিস্টোরিক্যাল পিরিয়ড হচ্ছে শিফটিং ফেজ, অর্থাৎ লেখা পুরোপুরি না চললেও লিপি ব্যবহার করা স্টার্ট হয়ে গেছে, কারণ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বা সিন্ধু সভ্যতায় আমরা কিন্তু লিপির সন্ধান পাই। আর এটাকে বলা হয় চালকোলিথিক এজ। মনে রাখবে, চালকোলিথিক কথাটার মধ্যে রয়েছে এই যুগের অনেক বৈশিষ্ট্য। চালকো মানে হচ্ছে তামা, লিথিক মানে হচ্ছে পাথর, তাই এই যুগকে বলা হয় তাম্রপ্রস্তর যুগ। তাম্রপ্রস্তর যুগ, এই প্রোটো হিস্টোরিক পিরিয়ড হচ্ছে তাম্রপ্রস্তর যুগ। আবার এটাকে ব্রোঞ্জ যুগও বলা হয়, তাম্র ব্রোঞ্জ যুগও বলা হয়, কারণ হরপ্পান সিভিলাইজেশনের সেকেন্ড হাফের দিকে, অর্থাৎ প্রায় 2050 বিসির দিকে, তামা ব্যবহারের সাথে সাথে কিন্তু ব্রোঞ্জের ব্যবহারও
দেখা যায় ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে। তাই পুরোপুরি ব্রোঞ্জ যুগ না হলেই ব্রোঞ্জ যুগ, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের পরবর্তী সময়কালটা কিন্তু ব্রোঞ্জ যুগের বা ব্রোঞ্জের ধাতুর ব্যবহার দেখা যায়। তো হরপ্পা সভ্যতায় মেইনলি তামা এবং ব্রোঞ্জের ব্যবহার দেখা যায়, এবং এই সভ্যতাকে যদি আমরা চালকোলিথিক এজও বলতে পারি বা তাম্র ব্রোঞ্জ যুগ। চালকোলিথিক মানে তাম্রপ্রস্তর, আর কপার ব্রোঞ্জ মানে তাম্র ব্রোঞ্জ যুগের সভ্যতা আমরা বলতে পারি। এবং মনে রাখবে এটি কিন্তু প্রোটো হিস্টোরিক পিরিয়ড। প্রোটো হিস্টোরিক মানে আমি আগেই বলেছি ট্রানজিশনাল, যেখানে রাইটিং প্রি হিস্টোরিকের মতো এখানে রাইটিং ছিল না এরকমও ব্যাপার নেই, আবার হিস্টোরিক্যাল পিরিয়ডের মতো রাইটিং ছিল, লেখা ছিল এরকমও ব্যাপার নেই, বাট লেখার টেন্ডেন্সি স্টার্ট হয়ে গিয়েছিল, বা সেটা না হলে অন্তত হরফ ব্যবহার করা শুরু হয়েছিল। নেক্সট দেখো দয়ারাম সাহনি বা সাহানি। ইনার নাম হরপ্পা সভ্যতার সাথে ওতপ্রোতভাবে যুক্ত। তিনি যে হরপ্পান সিভিলাইজেশন যে বলতে পারো যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সাইটটি, এবং যার নামে এই হরপ্পার নামেই ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনকেই হরপ্পা নামে হরপ্পা সভ্যতাও বলা হয়। তিনি 1921 সালে হরপ্পা সিভিলাইজেশন ডিসকভার্ড করেন। অবশ্যই তিনি প্রত্নতাত্ত্বিক, এখানে সায়েন্টিফিক ডিসকভারি না, খনন কার্য করে এই সভ্যতার নিদর্শন আবিষ্কার করেন। সালটা ছিল 1921। তাহলে 1921 সালে দয়ারাম সাহানি প্রথম হরপ্পা সভ্যতায় অর্থাৎ সিন্ধু সভ্যতার যে প্রধান কেন্দ্র, মানে প্রধান কেন্দ্রগুলির মধ্যে অন্যতম হরপ্পা সভ্যতা, তার খনন কার্য করে তার আবিষ্কার করেন। এবং এরপর রাখাল দাস ব্যানার্জির কথা। রাখাল দাস ব্যানার্জি একজন বাঙালি, তিনি আবিষ্কার করেন কি মহেঞ্জোদারো। হরপ্পার মতোই সমান গুরুত্বপূর্ণ একটি সভ্যতা ছিল কি মহেঞ্জোদারো সভ্যতা। বর্তমানে এটি কিন্তু ভারতে অবস্থিত না, এটি পাকিস্তানে, এবং এটি কোথায় এক্সাক্ট লোকেশন সেটা আমি ডিটেলসে পরে একটা স্লাইডে আমি দিব। এবং মহেঞ্জোদারো এই কথাটির অর্থই হচ্ছে মাউন্ট অফ দ্য ডেড। মাউন্ট অফ দ্য ডেড যারা বাংলা মিডিয়ামে এক্সাম দেবে তাদের জন্য কোনো ব্যাপার না, না জানলে হবে, মনে রাখবে মৃতের স্তূপ। মহেঞ্জোদারো কথার অর্থই হচ্ছে মৃতের স্তূপ। এবং যারা সেন্ট্রাল লেভেলে এক্সামগুলো দাও তাদের কিন্তু ইংলিশ টার্মগুলো অবশ্যই জানা দরকার, তাই আমি ডাইরেক্টলি বাংলাতে লেখাটা না দিয়ে ইংলিশেই দিয়েছি মাউন্ট অফ দ্য ডেড। এবং ঠিক পরের বছর অর্থাৎ 1922 সালে এই মহেঞ্জোদারোর আবিষ্কার হয়। তাহলে হরপ্পার সাথে কার নাম জড়িত? দয়ারাম সাহানি। সময়কাল 1921, এবং তার পরের বছর অর্থাৎ 1922 মহেঞ্জোদারো। এবং মহেঞ্জোদারোর আবিষ্কারককে আর ডি ব্যানার্জি বা রাখাল দাস ব্যানার্জি বা বন্দ্যোপাধ্যায়। এবং মহেঞ্জোদারো কথাটির মানে হচ্ছে মাউন্ট অফ দ্য ডেড। মাউন্ট মানে স্তূপ, ডেড মানে মৃত, অর্থাৎ মৃতদের স্তূপ। নেক্সট দেখো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের বিস্তৃতি নিয়ে আমাদের আলোচনায়। বিস্তৃতি, এটি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ওয়াজ স্প্রেড ওভার সিন্ধ বলা হয়, সিন্ধুকে ইংলিশে সিন্ধ বলা হয়। সিন্ধ আমরা জানি এটি পাকিস্তানের একটি গুরুত্বপূর্ণ প্রদেশ। বালুচিস্তান এটিও পাকিস্তানের সবচেয়ে বড় প্রভিন্স। পাঞ্জাবের কিছুটা পার্ট ভারতে রয়েছে, কিছুটা রয়েছে পাকিস্তানে। যেমন এদিকে বঙ্গ বিভাজন হয়ে বাংলার একটা পার্ট চলে গিয়েছিল তৎকালীন পাকিস্তানে এবং আর একটা পার্ট ছিল ভারতের সাথে। তাছাড়া হরিয়ানা, রাজস্থান, গুজরাট, ওয়েস্টার্ন উত্তরপ্রদেশ এবং নর্দার্ন মহারাষ্ট্র, এই জায়গাগুলোতেই কিন্তু সিন্ধু সভ্যতার মূল বিস্তৃতি ছিল। হ্যাঁ, তাছাড়াও এর বাইরে ভারতের যে উত্তরতম নর্দার্ন মোস্ট ইন্দাস ভ্যালি সাইট, ভারতের উত্তরতম যে সিন্ধু সভ্যতার সাইটটি বা স্থানটি, সেটি কিন্তু জম্মু কাশ্মীরে অবস্থিত। কিন্তু যখন আমরা মেইন এরিয়া বা ফোকাসড এরিয়ার কথা বলবো তখন কিন্তু জম্মু কাশ্মীর এই লিস্টে আসবে না, শুধু একটা সাইটই সেখান থেকে আমরা পাই। নর্দার্ন মোস্ট সাইট অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন এটা হচ্ছে মান্ডা, চেনাব নদীর তীরে। চেনাব আধুনিক বর্তমানে চেনাব নাম ব্যবহৃত হলেও এর প্রকৃত নাম হচ্ছে চন্দ্রভাগা। জম্মু কাশ্মীরের মান্ডা, যেটা কিনা চন্দ্রভাগা নদীর তীরে। মনে রাখবে এটি হচ্ছে সবচেয়ে উত্তর দিকে অবস্থিত সিন্ধু সভ্যতার কেন্দ্র বা সিন্ধু সভ্যতার সাইট। বর্তমানে এটি জম্মু ও কাশ্মীরে অবস্থিত। নেক্সট, উত্তরতম তো জানলাম, এটি হচ্ছে মান্ডা। এবং
চন্দ্রভাগা নদীর তীরে অবস্থিত বর্তমান জম্মু কাশ্মীরে। এবার আসে কি দক্ষিণতম সিন্ধু সভ্যতার যে কেন্দ্রটি ছিল সেটি হচ্ছে দাইমাবাদ। মনে রাখবে এই দাইমাবাদে কিন্তু রথ রথের নিদর্শন বা রথের চাকার নিদর্শন পাওয়া যায়। যাই হোক, আমি এ নিয়ে পরে আসছি। এটি হচ্ছে প্রভরা বলে একটি নদী রয়েছে মহারাষ্ট্রে, বর্তমান মহারাষ্ট্র অবশ্যই, ওই সময় তো আর মহারাষ্ট্র বলে কোনো নাম ছিল না। যাই হোক, বর্তমান মহারাষ্ট্রের প্রভরা নদীর তীরে কিন্তু এই সিন্ধু সভ্যতার সাইটটি বা কেন্দ্রটি অবস্থিত। তারপরে রয়েছে কি পূর্বতম, এটি হচ্ছে আলমগীরপুর। হিন্ডন এয়ারবেস নাম শুনেছ, রাফায়েলের প্রথম রাফায়েলের যে ব্যাটালিয়ন অফ রাফায়েলস ওয়ার ডেলিভার্ড টু দ্য হিন্ডন এয়ারবেস অফ গাজিয়াবাদ। এটা তো তোমরা জানো, এবং এটি উত্তরপ্রদেশে অবস্থিত। এবং মনে রাখবে যে মিরাট ডিস্ট্রিক্ট উত্তরপ্রদেশের যে মিরাট জেলা তার খুব কাছেই অবস্থিত হচ্ছে এই আলমগীরপুর সাইটটি। এবং এটিও কিন্তু ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বা সিন্ধু সভ্যতার পূর্বতম কেন্দ্র, মানে সবচেয়ে পূর্ব দিকে অবস্থিত। এরপরে আর কোনো, এর চেয়ে পূর্বে আর কিন্তু কোনো ইন্দাস ভ্যালি সাইট নেই। এবার চলে যাব আমরা দক্ষিণ দিকের সাইডটি ওই যে বললাম বালুচিস্তান এবং ইরান বর্ডার। বালুচিস্তান তো পাকিস্তানি, বলতে পারি পাকিস্তান ইরান বর্ডারে, পাকিস্তান এবং ইরান বর্ডারে দশক বা দাস্ত রিভার বলে একটা নদী রয়েছে, তার তীরে অবস্থিত শুটকা গেন্ডর নামে স্থানটি হচ্ছে পশ্চিমতম সিন্ধু সভ্যতার নিদর্শন। ওকে, তাহলে পশ্চিমতম সিন্ধু সভ্যতার কেন্দ্রটি কি? শুটকা গেন্ডার এটি দস্ত বা দশক নদীর তীরে অবস্থিত এবং বালুচিস্তানের মকরান উপকূলে, যেটা কিনা পাকিস্তান ইরান বর্ডারের খুবই কাছে অবস্থিত। তাহলে আমরা পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণতম সাইটগুলো পেলাম। এবং তার মধ্যে দেখা গেল যে এই সাইটগুলো যেগুলো মানে একদম বর্ডার লাইনে রয়েছে, এগুলো কিন্তু মূল ইন্দাস রিভার সিন্ধু নদী বা তার যে 5টি উপনদী তার বাইরে অন্যান্য নদী বা উপনদীর কিন্তু পার্শ্ববর্তী স্থানে অবস্থিত, কিন্তু এগুলো প্রায় সমকালীন। তো চলো আমরা নেক্সট একটা দেখো, এই স্লাইডে দেখো আমি ইন্দাস সাইডের একটা অ্যাট এ গ্ল্যান্স একবারে সমস্ত যে ইন্দাস সাইড রয়েছে, তোমরা এটা স্ক্রিনশট নিলে নিতে পারো। এখানে দেখো আলমগীরপুর, যেটা বলেছিলাম পূর্বতম, এটি মিরাট ডিস্ট্রিক্ট উত্তরপ্রদেশে অবস্থিত এবং হিন্ডন নদীর তীরে। এক্সকাভেশন ইয়ার 1974, ওয়াইডি শর্মা, যজ্ঞ দত্ত শর্মা, ওয়াইডি শর্মা ফুল ফর্ম হচ্ছে যজ্ঞ দত্ত শর্মা। তারপর রয়েছে বনওয়ালি, এটা হরিয়ানার হিসার জেলায় অবস্থিত, ঘগ্গর নদীর তীরে। 1974 সালে এটা কিন্তু এক্সকাভেশন হয়, খনন কার্য হয়। চানহুদারো, এটি বর্তমান পাকিস্তানের সিন্ধ রাজ্যে অবস্থিত এবং এটি সিন্ধু নদীর তীরেই অবস্থিত এবং 1931 সালে কিন্তু এটি আবিষ্কার হয়। তারপর ধোলাবীর, এটি গুজরাটে অবস্থিত। এখানে জল প্রণালী মানে জল যে যে ওয়াটারশেড যে প্রকল্প, তার কিন্তু আমরা ট্রেস পাই এই ধোলাবীরাতে। এটি রন অফ কচ্ছ, গুজরাটের যে কচ্ছের রন সেই অঞ্চলের কাছাকাছি অবস্থিত। হরপ্পা, পাকিস্তানের পাঞ্জাবের মন্টগোমারি জেলায় অবস্থিত। এটি রবি নদীর তীরে, মনে রাখবে এটি রবি নদীর তীরে অবস্থিত এবং 1921 সালে হরপ্পার খনন কার্য হয় এবং এই সভ্যতাটি আবিষ্কৃত হয় এবং তার পরের বছর অর্থাৎ 1922-এ মহেঞ্জোদারো আবিষ্কৃত হয়, সেটা আমি অলরেডি বলে দিয়েছি। তারপরে রয়েছে কালীবঙ্গান মানে কালো, বঙ্গান মানে হচ্ছে চুরি, হাতের চুরি। হনুমানগড়, রাজস্থানের হনুমানগড়ে অবস্থিত, এটিও ঘগ্গর নদীর তীরে এবং 1953 সালে এটা খনন কার্য চালানো হয় এবং এই সভ্যতার হদিশ আমরা পাই। তারপর রয়েছে কোটদিজি, খয়েরপুর, এবং প্রতিটার কি কারণে এরা গুরুত্বপূর্ণ সেটা নিয়ে আমি পরে আলোচনা করব। কোটদিজি, এটি খয়েরপুর সিন্ধ জেলা, পাকিস্তানের সিন্ধ জেলায় অবস্থিত এবং এটিও সিন্ধু নদীর তীরেই অবস্থিত। তারপরে রয়েছে লোথাল, এটি হচ্ছে পোর্ট টাউন, অত্যন্ত অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ বন্দর শহর, গুজরাটের আহমেদাবাদে অবস্থিত। এটি যে নদীর তীরে সেটা হচ্ছে ভোগাওয়া। 1957 সালে খনন কার্যের পর আমরা এই নদী সম্পর্কে, এই সভ্যতা সম্পর্কে বা এই কেন্দ্রটি সম্পর্কে জানতে পারি। এবং মহেঞ্জোদারো সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলির মধ্যে একটি, যেটা পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারকানা জেলায়।
আর হরপ্পা কোথায়? মন্টগোমারি জেলায়, মনে রাখবে। আর হরপ্পা ছিল পাঞ্জাব প্রদেশ। আর মহেঞ্জোদারো হচ্ছে সিন্ধু প্রদেশ। সিন্ধু প্রদেশের লারকানা জেলায়। ইন্দাস রিভার, ইন্দাস এটি কিন্তু সিন্ধু নদের তীরেই অবস্থিত এবং রাখালদাস ব্যানার্জি এর খনন কার্য করেন। রংপুর, আহমেদাবাদ, গুজরাট, এটি কিন্তু গুজরাটে অবস্থিত। বাংলাদেশের রংপুর একদম ভাববে না, কারণ বাংলাদেশে কোনো ইন্দাস ভ্যালি সাইট ছিল না। ভাদার 1931 আর.এস. বিস্ট। রোপার, রূপনগর, পাঞ্জাব, সুতলেজ নদী। সুরকোটাডা, গুজরাট, রন অফ কচ্ছ, কচ্ছের রান। সুটকা গেন্ডার, মকরান, বালুচিস্তান, দস্ত নদীর পাশে এটি অবস্থিত। দস্ত বা দস্কও বলা হয় এবং এটি এক্সকাভেশন হয় 1927। তো ইন্দাস ভ্যালির এই সাইটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা একটু পড়ে নেবে। তো চলো এবার আমরা দেখব এর ক্যাপিটাল সিটিজ। অনেকগুলো সাইট তো রয়েছে, কিন্তু প্রতিটি সাইট সমানভাবে গুরুত্বপূর্ণ না। কোনোটা ছিল বন্দর শহর, কোনোটা ছিল রাজধানী শহর, কোনোটা ছিল পয়ঃপ্রণালীর জন্য বিখ্যাত, কোনোটা ছিল কনস্ট্রাকশন ওয়ার্কের জন্য বিখ্যাত। সো বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন সাইটগুলো কিন্তু গুরুত্বপূর্ণ ছিল। তো এর যে ক্যাপিটাল বা রাজধানী শহর সেটা ছিল হরপ্পা এবং মহেঞ্জোদারো। অত্যন্ত বিশাল আকার এগুলো ছিল এবং কেন্দ্রীভূত অবস্থান এবং কেন্দ্রীভূত প্রকল্প ও পরিকল্পনার জন্য এগুলো ক্যাপিটাল সিটিজ বা বলেই ধারণা করা হয়েছে। এবং এগুলো এতটাই গুরুত্বপূর্ণ যে অনেক সময় সিন্ধু সভ্যতাকে হরপ্পা সিভিলাইজেশন বা মহেঞ্জোদারো সভ্যতাও বলা হয়। তারপর কি ছিল? পোর্ট সিটিজ, অর্থাৎ বন্দর শহর। বন্দর শহর অর্থাৎ যেখানে যে বন্দরগুলোকে ব্যবহার করে আমাদের জলপথে, মানে আমাদের হরপ্পা সভ্যতার লোকেদের জলপথে বাণিজ্য, ব্যবসা বাণিজ্য হতো। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে লোথাল, তারপরে রয়েছে সুটকা গেন্ডার, আল্লাদিনো, বালাকোট। বালাকোট নামটা শুনেছো? বালাকোট এয়ার স্ট্রাইক। কুন্টাসি অ্যান্ড দাইমাবাদ ওয়ার কোস্টাল টাউনস অফ দ্য সিভিলাইজেশন। সো দেখা গেল একটা লিস্ট দেওয়া রইল: লোথাল, সুটকা গেন্ডার, হরপ্পা, বালাকোট, কুন্টাসি বা যাই হোক। এর মধ্যে তোমাকে কোশ্চেন দিতেই পারে যে which of the following sites is not a coastal town of Indus Valley civilization। তখন তোমাদের কিন্তু এই ইনফরমেশনগুলো বা এটা পড়া থাকলে কিন্তু সেই টাইপের কোশ্চেনগুলো তোমরা খুব ইজিলি ডিটেক্ট করে আনসার করতে পারো। তো চলো আমরা নেক্সট কোশ্চেন দেখবো, মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো ছিল সবচেয়ে বড় এবং বৃহত্তম সিন্ধু সভ্যতার কেন্দ্র। সবচেয়ে বড় কেন্দ্রটি ছিল মহেঞ্জোদারো এবং এটি কিন্তু বর্তমানে ভারতে অবস্থিত নয়, পাকিস্তানে কিন্তু এটি অবস্থিত। আর রাখিগড়ি, যদি বলা হয় যে ভারতে সিন্ধু সভ্যতার সবচেয়ে বড় কেন্দ্র কোনটি বা সাইট কোনটি, তাহলে মনে রাখবে রাখিগড়ি। এটি হরিয়ানা রাজ্যের, বর্তমানে হরিয়ানা রাজ্যের হিসার জেলায় অবস্থিত। হরিয়ানার হিসার জেলায় কিন্তু এই রাখিগড়ি অবস্থিত। এবার কিছু কমন ফিচার্স রয়েছে মেজর সিটিজ। এই যে হরপ্পা সভ্যতা বলো বা সিন্ধু সভ্যতা বলো, এই সিন্ধু সভ্যতায় যে প্রধান প্রধান বা বড় বড় যে শহরগুলো ছিল তার কিছু কিছু ফিচার্স, মানে ইম্পর্টেন্ট ফিচার্স অবশ্যই, সেগুলো প্রায় কমন ছিল বেশিরভাগ বড় বড় শহরগুলোতে। সেগুলো কি? এক নাম্বার হচ্ছে সিস্টেমেটিক টাউন প্ল্যানিং অন দ্য লাইন্স অফ গ্রিড সিস্টেম। টাউন প্ল্যানিংটা ছিল সিস্টেমেটিক আর গ্রিড সিস্টেম। বক্সি শেপ, ইউজ অফ বার্নড ব্রিক্স ইন কনস্ট্রাকশন অর্থাৎ নির্মাণ কাজে কিন্তু মাটির পোড়া ইট বা পোড়ানো ইট ব্যবহার করা হয়েছে এই প্রায় সবগুলো বড় বড় সাইটগুলোতেই বা কেন্দ্রগুলোতে। আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম, আন্ডারগ্রাউন্ড ভাবা যায় সেই সময় আন্ডারগ্রাউন্ড পয়ঃপ্রণালী ছিল। জায়ান্ট ওয়াটার রিজার্ভার্স ইন ধোলাবীর, ধোলাবীরে বিশাল আকার জলের রিজার্ভার আবিষ্কৃত হয়েছে। মনে রাখবে পয়ঃপ্রণালী এবং জলের যে রিজার্ভার বা সঞ্চয়স্থলের জন্য ধোলাবিরা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং ফর্টিফাইড সিটাডেল মানে সংরক্ষিত দুর্গ বা সিটাডেল সাইট। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ সিটাডেল ফোর্ট
ফর্টিফাইড সিটাডেল অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। চানহুদারো এটি ছিল একটি সংরক্ষিত বা ফর্টিফাইড দুর্গ, যাতে বহিঃশত্রুর আক্রমণ প্রতিহত করার কাজে এই শহরটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বা যাতে বহিঃশত্রুরা এই শহরে সহজে আক্রমণ করতে না পারে, তার জন্য এই কেন্দ্রটি চানহুদারো এটা ফর্টিফাই করা ছিল। A common feature of this was grid system. Grid system একটু আগেই বললাম, গ্রিড সিস্টেম বক্সি শেপ। এটা আসলে কি, রাস্তাগুলো একে অপরকে 90 ডিগ্রিতে ক্রস করতো, 90 ডিগ্রিতে। এদিকে একটা রাস্তা যেত, এদিকে একটা রাস্তা যেত, এদিকে যেত, এইদিকে যেত, তার মানে মনে হতো যে অনেক টাইলসের মতো বক্স 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 রাইট অ্যাঙ্গেলে রাস্তাগুলো একে অপরকে কাটতো, ডিভাইডিং দ্য টাউন ইনটু লার্জ রেক্ট্যাঙ্গুলার ব্লকস। তাতে মনে হতো, যদি তখন তো ছিল না, যদি এখন ওই শহরটার যদি স্যাটেলাইট ইমেজ দেখা যেত, তাহলে মনে হতো যেন অনেকগুলো চার কোণাকার বা চৌকো ব্লক বা টাইলস। হরপ্পা সভ্যতার বা সিন্ধু সভ্যতার আলোচনা করতে গেলে যে বিরাট স্নানাগার যেটা মহেঞ্জোদারোতে আবিষ্কৃত হয়েছে, সেটার কথা যদি না বলা যায়, তাহলে সিন্ধু সভ্যতার পড়াটাই অপূর্ণ থাকে। তো মনে রাখবে যে এখানে একটি বিরাট আকারের, বিশাল বড় আকারের গ্রেট বাথ বলা হয় যেটাকে, বা বিরাট স্নানাগার, সেটা মহেঞ্জোদারোয় আবিষ্কৃত হয়। এবং বলা হয় যে এই যে স্নানাগারটি, এটা কোনো ধর্মীয় উদ্দেশ্যে, স্নানের ধর্মীয় গ্যাদারিং হলে বা ধর্মীয় সমাবেশ হলে সেখানে স্নানের কাজে এটি ব্যবহার করা হতো। এবং এই ধারণাটা করার একটা কারণও রয়েছে, এই যে স্নানাগার, তার চারপাশে ছোট 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 কুঠুরির মতো অনেক কক্ষ বা ঘর পাওয়া গিয়েছে, এবং বলা হয় যে এই ঘরগুলোতে পুরোহিতরা থাকতেন। দ্য গ্র্যানারিজ, গ্রেট বাথ যেমন গুরুত্বপূর্ণ হরপ্পা সভ্যতার, ঠিক তেমনি গ্রেট বাথ মানে স্নানাগার যেমন গুরুত্বপূর্ণ সিন্ধু সভ্যতার, ঠিক তেমনি সিন্ধু সভ্যতার আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে শস্যাগার, শস্য সংরক্ষণ স্থল। এটি কোথায় অবস্থিত? হরপ্পায়। দুটো জিনিস অনেক সময় গোলমেলে হয়ে যায়, বিশেষ করে আমার তো প্রথম দিকে খুবই হতো, গ্রেট বাথ গ্র্যানারি কোনটা কোথায়, হরপ্পা মহেঞ্জোদারো। মনে রাখবে গ্রেট বাথ মহেঞ্জোদারোতে আর গ্র্যানারিজ হরপ্পাতে অবস্থিত। এখানে কিন্তু একটা গ্র্যানারি ছিল না, 6টা গ্র্যানারি ছিল এক লাইনে হরপ্পায় পাওয়া গিয়েছিল। হরপ্পায় এক লাইনে একটার পর একটা একটার পর একটা 6টা টোটাল গ্র্যানারি মিলে একটা বিশাল বড় গ্র্যানারি সিস্টেম আবিষ্কৃত হয়েছে কোথায়? হরপ্পা সভ্যতায় বা সিন্ধু সভ্যতার হরপ্পা কেন্দ্রে। এবং আরেকটা বিষয় ছিল ওখানকার যে কনস্ট্রাকশন ওয়ার্কের, তার বাড়িগুলোর যে জানালা, সেটা কিন্তু মেইন রাস্তার দিকে জানালাগুলো ছিল না, ফেস করা থাকতো না। দে হ্যাড টাইলড বাথরুমস, এবং বাথরুমগুলো মেঝেতে সুন্দর করে, এখনকার মতো গ্লসি টাইল না, বাট টাইলড করা ছিল। ল্যাম্প পোস্ট পাওয়া গিয়েছে অ্যাট রেগুলার ইন্টারভেলস। যদিও এক্সাম পয়েন্ট অফ ভিউজ থেকে এগুলো অতটা গুরুত্বপূর্ণ না, তবে জেনে রাখলে ভালো, কারণ এগুলো জানলে এমন কিছু টাইম বা মেমোরি খরচা হয় না। সুরকোটাডা, এটি গুজরাটের কচ্ছ, কচ্ছ জেলায় বা কচ্ছ, কচ্ছ উপকূলের কাছে অবস্থিত। এটি হচ্ছে একমাত্র সিন্ধু সভ্যতার কেন্দ্র যেখানে কিনা হর্স বা ঘোড়ার হাড় বা ঘোড়ার হাড় বলতে পারো পাওয়া গিয়েছে। তাছাড়া সিন্ধু সভ্যতায় কোথায় কিন্তু ঘোড়ার ট্রেস পাওয়া যায়নি। তার জন্য মাঝে মাঝে কয়েকটি এরকম প্রশ্ন দেয় যে নিচের কোন প্রাণীটির অস্তিত্ব সিন্ধু সভ্যতায় পাওয়া যায়নি। সাধারণত তখন অনেকগুলো অপশনসের মধ্যে একটি একটি ঘোড়া থাকে, এবং ঘোড়াকেই রাইট অ্যান্সার বলে চিহ্নিত করা হয়। কিন্তু সুরকোটাডা, যেটা গুজরাটের কচ্ছ জেলায় অবস্থিত, এইখানে খনন কার্য করার পর কিন্তু আমরা জানতে পারি যে এখানে ঘোড়ার ব্যবহার ছিল। সেটা যতটাই থাকুক বা বাইরে থেকে এসেও যদি ইউজড হয়ে থাকে, সেটা হতে পারে। সো থ্যাংক ইউ
ফর ওয়াচিং দ্য ভিডিও। আজ পর্যন্ত আজকের জন্য এইটুকুনি, এবং এই পার্টে আমি চেষ্টা করেছি তোমাদেরকে বেস্ট পসিবল অ্যানালিসিস দিতে হরপ্পা সভ্যতার ওপর। যদি আমার প্রেজেন্টেশনটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং আমি রেকটিফাই করব আমার যদি কোনো ড্রব্যাকস থাকে। এবং যদি তোমাদের মনে হয় যে আরও ইনডেপথ অ্যানালিসিসের প্রয়োজন, বা তোমাদের অন্য কিছু দরকার থাকলে, অ্যানালিসিস যদি একটু অন্যভাবে করার প্রয়োজন হয়, আমি নেক্সট ভিডিওগুলোতে চার্ট, ম্যাপ এগুলো ইউজ করে করে বোঝানোর চেষ্টা করব। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। হোপ on subsequent classes I will be able to share with you even more advanced level of teaching. So thank you again from my end for watching the video.